এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরা দড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম। সভ্যতার শ্মশানে শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়, প্রাণ ও লক্ষ্যে নির্বাসিতা। সুপ্রভাত। বুদ্ধদেব বসুর লেখনীতে সৃষ্ট উদ্ধৃতাংশটি সহযোগে আমরা আমাদের আজকের বিশেষ নিবেদন তথা 4 অধ্যায়ের রবিবন্দনার শুভ সূচনা করলাম। অনুষ্ঠানের পূর্বেই উপস্থিত সকল শ্রোতা বন্ধুদের আমাদের রোটারাক্ট ক্লাব অফ জর্জ কলেজের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা। আজ আমাদের মনের মণিকোঠায় সর্বদা উজ্জ্বল নক্ষত্র, বিশ্ববিখ্যাত সাহিত্যিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, গল্পকার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মশতবার্ষিকী। 1861 সালের আজকের এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পিতা দেবেন্দ্রনাথ ও মাতা সারদা সুন্দরী দেবীর কোল আলো করে জন্মেছিলেন ছোট্ট রবি। বাল্যকাল থেকেই তার প্রতিভা ছিল অতুলনীয়, তার সৃষ্টিশৈলীর ধারও ছিল প্রখর। 1877 সালের ভারতী পত্রিকায় প্রকাশিত হয় তরুণ রবীন্দ্রনাথের অনন্য সৃষ্টি মেঘনাদবধ কাব্যের সমালোচনা। ভানুসিংহের পদাবলী, ভিখারিণী ও করুণা নামের আরও 2টি ছোট গল্প প্রকাশিত হয়। এছাড়া এই পর্বে 1882 সালে তিনি সান্ধ্য সঙ্গীত কাব্যগ্রন্থটি রচনা করেন, যার অন্তর্গত বিখ্যাত কবিতাটি ছিল নির্ঝরের স্বপ্নভঙ্গ। নমস্কার। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। নমস্কার। 1883 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মৃণালিনী দেবীর সঙ্গে। কৈশোর থেকে যৌবনের এই পালা বদলে তিনি লিখেছিলেন মানসী কাব্যগ্রন্থ। প্রভাত সঙ্গীত, শৈশব সঙ্গীত, রবির ছায়া, করি ও কোমল ইত্যাদি কাব্য ও গীতি সংকলনগুলি তার যৌবনকালে সৃষ্ট। তার এই জীবনকালেই তিনি 1926 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের উদ্যানে বসে রচনা করেছিলেন বিখ্যাত গানগুলি, যার মধ্যে অন্যতম আধেকো ঘুমের নয়ন চুমে স্বপনও দিয়ে যায়। আধেকো ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়। শ্রান্ত ভালে জ্যোতির মানে পরশে মৃদু বায়।
জ্যোতির মানে পরশে মৃদু বায়, আধিক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শ্রান্ত ভালে জ্যোতির মানে পরশে মৃদু বায়, আধিক ঘুমে। ইতিমধ্যে রবীন্দ্রনাথের খ্যাতি অবশ্য দেশ ও বিদেশে ছড়িয়ে পড়েছিল। নোবেলজয়ী বিশ্বকবি তখন তার লেখনীর দ্বারা প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন করেছিলেন। তার জীবনের অন্যতম সেরা সৃষ্টি ডাকঘর নাটকটিও তিনি লিখেছেন তার মধ্য জীবনে, যা কবিগুরুর সাংকেতিক নাটকগুলির মধ্যে সম্ভবত সর্বাপেক্ষা জনপ্রিয় ও বিদেশেও অনুদিত তথা অভিনীত। সীমার মাঝে অসীমের আহ্বান শুনতে পেয়েছিলেন রবীন্দ্রনাথ, যার স্পষ্ট ইঙ্গিত খুঁজে পাওয়া যায় তার ডাকঘর নাটকের অমল চরিত্রে। শৃঙ্খলাবদ্ধ অন্ধকার রাজ্য থেকে বেরিয়ে আসা মুক্তির পথযাত্রী মানুষের অদ্বিতীয় রূপ অমল। আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথ সৃষ্টি ডাকঘর নাটকের নির্বাচিত অংশবিশেষ। খুব মুশকিলে পড়ে গেলেন মাধব দত্ত। তিনি এবং তার স্ত্রী দুজনেই ছিলেন নিঃসন্তান। সন্তান সুখ না থাকলেও তাদের সংসারে কোনো অর্থাভাব ছিল না। নিজের কষ্ট করে উপার্জিত অর্থ অন্যের ছেলে ভোগ করবে, এটা ঠিক মানতেই পারতেন না মাধববাবু। তবে তার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো অমলকে দেখার পর তার পুরাতন ভাবনার অন্তর ঘটল। পিতৃমাতৃহীন ছেলেটির প্রতি এক আলাদাই স্নেহ জন্মেছিল তার। তাদের সুখের সংসারে বাদ সাধল অমলের শারীরিক অবনতি। অমলের দ্রুত আরোগ্য কামনার উদ্দেশ্যে মাধববাবু শরণাপন্ন হলেন শাস্ত্রজ্ঞানী পণ্ডিত কবিরাজের কাছে। অমন প্রাণোচ্ছল বালকের শরীর গতিক দেখে কবিরাজ কড়াভাবে জানালেন, বালকের আয়ু বেশ কম। এইটুকু শরীরে বাত, পিত্ত, শ্লেষ্মার প্রকোপ পড়েছে। বাঁচবার একমাত্র উপায় বিষবৎ ওই শরতে রোদ্দুর আর বাতাস থেকে বাঁচিয়ে বালককে ঘরবন্দি করে রাখা। কবিরাজের এই ধ্যান ধারণার সাথে অবশ্য পাড়ার জনের ব্যক্তি ঠাকুরদার মানসিকতা খেলে না। তাতে অবশ্য মাধববাবু বিচলিত হলেন না, কারণ তার কাছে পুত্রসম অমলের আরোগ্যের জন্য শাস্ত্রজ্ঞানী পণ্ডিত কবিরাজের কথাই প্রাধান্য পেত। কঠিন পরিস্থিতির শিকার হয়ে অমলকে বদ্ধ ঘরে দিন যাপন করতে দেখে এবং শরীরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে দেখে কবিরাজের দেওয়া পথ্যগুলিকে সেবন করাতে মাধববাবু অত্যন্ত পীড়িত হতেন ঠিকই, কিন্তু তিনি অমলকে আশ্বাস দিতেন, অমলবাবু, তুমিও একদিন অনেক বড় পণ্ডিত হবে, অনেক অনেক পুঁথি পড়ে জ্ঞান অর্জন করবে, জীবনের অন্য মানে খুঁজে পাবে। এই অত্যন্ত অল্প বয়সী ছেলেটি শারীরিক প্রতিকূলতাকে দূরে রেখে কেবল পুঁথিগত বিদ্যায় শিক্ষিত না হয়ে বাহ্যিক জগৎ থেকে শিক্ষা গ্রহণ করতে চেয়েছিল। এই বদ্ধ ঘরে চার দেয়ালে গণ্ডির মধ্যে থেকে যেন কল্পনা করছিল তার বাইরের পৃথিবীটাকে। ঘরের একটি ছোট্ট জানালা দিয়েই প্রতিনিয়ত তার আলাপচারিতা হতে চলতো। পথ চলতি হাজার চেনা অচেনা মানুষের সাথে। এভাবেই কোনো একদিনে অমলের সাথে দেখা হলো দইওয়ালার। দই বিক্রিয়ত অবস্থাতেই অমলের সাথে আলাপ দইওয়ালার দেখা পেতেই অমল তাকে ডেকে বসলো। কিন্তু পরে যখন দইওয়ালা জানতে পারলো অমল দই কিনবে না, শুধু শুধু ডেকেছিল, তখন কিছুটা হলেও তিনি ক্ষুণ্ণ হয়েছিলেন। তারপর মান অভিমান পর্ব শেষ করে তাদের মধ্যে চলল আলাপ চাবিতার পর্ব। পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে দইওয়ালার গ্রামে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো অমল। দইওয়ালাকেও তাকে পূর্ণ সম্মতি জানালো। অমলের ইচ্ছা ছিল দইওয়ালার মতোই গ্রামে গ্রামে সুর করে দই বিক্রি করে বেড়াবে, কিন্তু দইওয়ালার তাতে সম্মতি ছিল না। তিনি চেয়েছিলেন অমল পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়ে পাণ্ডিত্য লাভ করবে, কিন্তু অমল কখনো পুঁথিগত পাণ্ডিত্য লাভ করতে চায়নি। দই বিক্রি করার সুরের মধ্যেই অমল যেন এক অনাবিল আনন্দ খুঁজে পেয়েছিল। অমলের এই শিশু সুলভ আচরণ দেখে দইওয়ালা তাকে বিনামূল্যে এক ভাত দই উপহার স্বরূপ দিয়েছিলেন। পরবর্তীতে দইওয়ালার প্রস্থানের পর অমল জানলা দিয়ে মোড়ল মশাইকে দেখতে পায়। হঠাৎ অমল গায়ের মোড়ল মশাইকে ডেকে মোড়ল মশাই করে ডাকতে শুরু করে। মোড়ল মশাই কাছে আসলে অমল তার কাছে জানতে চায় যে মোড়ল মশাইয়ের কথা গায়ের সব লোক মানে কিনা। অমল বলে, রাজার লেখা চিঠি যদি তার কাছে আসে
তো তাহলে যেন তাকে ডাক ফড়কের কাছে পৌঁছে দেয়, সে জানলার কাছেই বসে থাকবে। একথা শুনে মোড়ল মশাই ব্যঙ্গস্বরে বললেন, রাজা মশাই তো অমলের পরম বন্ধু, তাই অমলকে ঠিকই চিঠি দেবেন। কিন্তু মনে মনে তিনি মাধব দত্তের এই পোষ্য পুত্রের কথায় নিমিত্তের আস্ফলনের আভাস পেয়েছিলেন। অতঃপর মোড়ল মশাই যথারীতি তার কাজে চলে গেলেন। এরপর রাজার চিঠি পাওয়ার আশায় বাইরের প্রকৃতি দেখতে দেখতে অমলের সাথে সুধার দেখা। ঘরবন্দি অমল বাইরে বেরোনোর ইচ্ছে প্রকাশ করলেও কবিরাজের বিধানের কথা শুনে সুধা তাকে দুরন্তপানা করতে মানা করে। এরপর তাদের কথোপকথনের সময় অমল সুধার কাছে একটা ফুল চায়। তখন সুধা তার কাছে ফুলের দাম চাইলো। অমল বলল যে বড় হলে দাম দিয়ে দেবে। এরপর সুধার সাথে অমলের আলাপ পর্ব শেষ হয় ও একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়। প্রতিশ্রুতি দেয় যে অমলকে ভুলবে না, মনে থাকবে তার, এবং কাজেই ফুল তুলে বাড়ি ফেরবার পথে তাকে একটা ফুল দিয়ে বাড়ি যাবে। শয্যাগত অমলের সাথে সেই ঠাকুরদা তিনি চেয়েছিলেন অমলের শিশু সুলভ মনে শৈশবদের আনন্দ উচ্ছ্বাস জাগাতে। সেই উদ্দেশ্যে তিনি অমলকে নানা রকম কাল্পনিক গল্প শোনাতে এবং অমলের রাজার কাছ থেকে চিঠি পাওয়ার উচ্চ আকাঙ্ক্ষা ছিল, সেটাকে যথেষ্ট প্রশ্রয় দিতেন। এদিকে হলো অন্ন বিপত্তি। মাধব দত্ত জানতে পারলেন অমলের এই যে রাজার বিধি পাওয়ার বাসনা, তা গায়ের 55 মোড়ল বাঁকা চোখে দেখে। এই বিষয় সংক্রান্ত এক বেনামি চিঠি রাজার কাছে পাঠিয়েছেন। এমন অবস্থায় যখন মাধববাবু ঠাকুরদা এবং অমলের সাথে ঘানিক তর্জা করেছিলেন, কবিরাজ ফের এলো অমলকে দেখতে। আজ কেমন ঠেকছে? কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। ওই হাসিটি তো ভালো ঠেকছে না। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই কিন্তু খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলছেন, দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিই, এখন বলুন তো ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে দিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, আমি ওকে খুব করেই চারিদিক থেকে আগলে সামলে রেখেছি। ওকে তো বাইরে যেতে দিই নে, দরজা তো প্রায়ই বন্ধই রাখি। হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে। আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভেতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়। ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি দিয়ে বন্ধ করে দাও। না হয় দিন 2-3 তোমাদের ওখানে লোক আনাগোনা বন্ধই থাক না। যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে তো। এই যে জানলা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও। ওতে রোগীকে বড় জ্বালিয়ে রেখে দেয়। অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন, কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়েই একটা 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটা খাইয়ে দেখো। যদি রাখবার হয় তো সেইটাতেই টেনে রাখতে পারবে। কিরে তোরা? আরে আরে চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমাচ্ছি? আমি ঘুমাইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিওরের কাছে বসে কথা করছেন। ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না। আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আশ্চর্যের কি? তোমাদের মতন এমন যোগ্য ঘরের রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনে রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব, এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির। ফকির, তুমি বলো না, এই কি সত্যিই তার চিঠি?
হ্যাঁ বাবা, আমি ফকির, তোমাকে বলছি এই সত্য তার চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি নে, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি। আমার জন্য তোমাদের মুড়িমুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবনে আর আমার এক দণ্ডও ভালো লাগছে না। মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমি খেপে গেলে নাকি? হ্যাঁ, আমি খেপেছি। তাই আজ এই সাদা কাগজের অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন। তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? উনি আরেকটু না খেপলে তো শুনতে পাবে না। মোড়ল মশাই, আমি মনে করতাম তুমি আমার ওপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যিই রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। না, এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং, সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ওরে, জানলা যে বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। ও কি? ও কে? ও এ কি উৎপাত? খোলো দ্বার, কে তোমরা? খোলো দ্বার। মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। কে রে? আমি পঞ্চানন মোড়ল। তোমাদের মনে ভয় নেই নাকি? দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজে পেলে আর রক্ষে নেই, যতই বড় ডাকাত হোক না কেন। দ্বার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। মহারাজ আজ রাতে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে দূত, কত রাত্রে? আজ 2 প্রহর রাতে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে ঢং ঢং ঢং, তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজ পাঠিয়েছেন। কি চারিদিক যে সমস্ত বন্ধ, খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা, কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছো, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাতে যখন রাজা আসবেন, তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি জানি না। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। ওই লোকটাকে তো ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসোনি উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু, উনিও এ ঘরে রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করুন। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সবই। সে আমি সব ঠিক করে রেখেছি পিসে মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। হায় আমার কপাল! পিসে মশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়িমুড়কির ভোগ হবে। মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে। রাজার সব খবরই তুমি জানো, আমরা তো কিছুই জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও, তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। কোনো দরকার নেই, এবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো।
আমি বালকের শিয়রের কাছে বসবো। ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসে। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, তুমি এমন মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। এটা দেখছি, এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। অমল! ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে একটু দিতে পারবে? আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা ওকে একটা কানে কানে কথা বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে বলেনি। জীবনের শেষ দশকে রবীন্দ্রনাথের মোট 50টি গ্রন্থ প্রকাশিত হয়। এই সময়কালের কাব্যগ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পুনশ্চ, শ্যামলী, পত্রপুট ইত্যাদি। 1931 সালে প্রকাশ পায় তার বিখ্যাত সঙ্গীত সংকলন গীতবিতান, যার অন্তর্গত প্রতিটি গানই তৎকালীন সঙ্গীত চর্চার জগতে এক আলাদা মাত্রা এনে দেয়। এই গীতবিতানেরই অন্যতম বিখ্যাত গানটি হল তোমারও অসীমে। জীবনের এই শেষ পর্বে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্য তার পাশাপাশি সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষাও তিনি চালিয়েছিলেন। ফলস্বরূপ চিত্রাঙ্গদা, তাসের দেশ, চণ্ডালিকা ইত্যাদি নৃত্যনাট্য ছাড়াও বিখ্যাত 3টি উপন্যাস তিনি রচনা করেছিলেন: 2 বোন, মালঞ্চ এবং 4 অধ্যায়। 1931 সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির দালানে 15ই ও 16ই পৌষ প্রথম উপস্থাপিত হয়েছিল রবীন্দ্রনাথের বিখ্যাত সাপমোচন নৃত্যনাট্যটি। এই নৃত্যনাট্য তথা গীতি আলেখ্যটি সর্বজন গৃহীত ও মনস্পর্শী নৃত্যগীতি জাগরণে যায় বিভাবরী। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি। মরি মরি জাগরণে যায় বিভাবরী।
জীবনের শেষ 4 বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময়। এই সময়ের মধ্যেই 2 বার অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকতে হয়েছিল কবিকে। এই প্রসঙ্গে বলতে গেলেই মনে পড়ে যায় রবি ঠাকুরের নিজেরই লেখা গীতবিতানের বিখ্যাত সেই গানটি, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। সালে পুনরায় অসুস্থ হলেন কবি এবং আর আরোগ্য লাভ করতে পারলেন না। অবশেষে 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে মৃত্যুর পরেও অপরাজেয় অমর রবি। জীবনকালের শেষ দশকে লেখা কবিতাগুলির বেশিরভাগই ছিল বিরহ, বিচ্ছেদ, অনুতাপ ও মৃত্যু চেতনা কেন্দ্রিক। আজকে তার জন্মবার্ষিকীর শ্রদ্ধা জ্ঞাপন পর্বে তাই তারই জীবন দর্শনের শেষ পর্বে লেখা শ্যামলী কাব্যগ্রন্থের হঠাৎ দেখা কবিতাটি কবিকে উৎসর্গ করা যাক। নমস্কার। হঠাৎ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানার শালবনের নীলাঞ্জনে। চেনা লোককে দেখলে অচেনার গাম ফিরছে। সমাজবিধির সব পথ খুলে গেল। আলাপ করলেন, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে লইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচে পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট 2-1টা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিল হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তবে যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্যি করে বলো তো। আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু চুপ করে রইলাম, তারপর বললেন, রাতে সব তারারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। নমস্কার।